প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম এবং অনেক অনেক শুভকামনা সবার জন্য। আজ আমার দেশ, আজ 12 জুলাই শনিবার, আমার দেশ হেডলাইন করেছে জনতা ব্যাংকের শীর্ষ 8 লুটেরার বিরুদ্ধে বিশেষ তদন্ত শুরু। জনতা ব্যাংকের শীর্ষ 8 লুটেরার বিরুদ্ধে বিশেষ তদন্ত শুরু। আর গতকাল টাইটল এবং থাম্বনেইলে মানচিত্র খ্যাত পান্না জানাচ্ছেন তার চ্যানেলে একটি ভিডিওতে, ডক্টর বারাকাতের অপরাধ কি, মুক্তিযোদ্ধা নাকি সত্যিই দুর্নীতিবাজ। মানচিত্র একটি ইউটিউব চ্যানেল, টক শো প্ল্যাটফর্মও বলতে পারি আমরা। সেখানে অনেক লোক এসে কথা বলেন বিভিন্নভাবে। মঞ্জুরুল আলম পান্নার কথা বলছি। তো তার সেই মানচিত্রে তিনি থাম্বনেইল করেছেন খুবই আকর্ষণীয়, দেখি মনে হলো একটু ঢু মারি কি আছে ওখানে, মুক্তিযোদ্ধা নাকি সত্যিই দুর্নীতিবাজ। এই ছিল থাম্বনেইল, যা আমাকে আকর্ষণ করেছিল। আর টাইটেল ছিল গভীর রাতে এভাবে কেন গ্রেপ্তার। তো প্রিয় দর্শক, ইতিমধ্যে আপনারা হয়তো ডটগুলো মেলাবার চেষ্টা করছেন বা কেউ কেউ মিলিয়েও ফেলেছেন। আমরা জানি গত 10 তারিখ রাতে, পরশুদিন, গোয়েন্দা পুলিশ গ্রেপ্তার করে তার নিজস্ব বাসভবন থেকে ঢাকার অধ্যাপক আবুল বারাকাতকে। আর যিনি ছিলেন একটানা 5 বছর হাসিনা আমলে, 2009 থেকে 2014, এই 5 বছর রাষ্ট্রায়ত্ত ব্যাংক জনতা ব্যাংকের চেয়ারম্যান। তো সেই বারাকাত সাহেবকে গ্রেপ্তার করে ডিবি। পরবর্তীতে তাকে আদালতে হাজির করা হয়, রিমান্ড চাওয়া হয় এবং তাকে কারাগারে পাঠাবার নির্দেশ দেন আদালত। ডক্টর আবুল বারাকাত, যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক ছিলেন 2009-এর আগ পর্যন্ত, জনতা ব্যাংকের চেয়ারম্যান হবার আগে। আর তার আরও অনেক পরিচয় আছে। তিনি একজন লেখক, গবেষক, অনেক বই লিখেছেন এবং তিনি বাংলাদেশ অর্থনীতি সমিতিরও একসময় চেয়ারপারসন ছিলেন। তো তিনি একটি ওয়েল নোন ফিগার বাংলাদেশে, অধ্যাপক বারাকাত। তো আমার থাম্বনেইলে একটি ফটো কার্ডের মতো দেখা যাচ্ছে, যেখানে কতগুলো গ্রুপ অফ কোম্পানিজের নাম দেখা যাচ্ছে বাংলাদেশে, গ্রুপ অফ কোম্পানিজ। আর সেই গ্রুপ অফ কোম্পানিজগুলো হলো অনেকগুলো গ্রুপ, 8টি, যাদেরকে লুটেরা বলে আখ্যা দিয়েছে আমার দেশ। যে 8 শীর্ষ লুটেরার বিরুদ্ধে তদন্ত চলছে। তো সেখানে আমরা দেখতে পাচ্ছি জনতা ব্যাংক থেকে এই 8 লুটেরা বা এই গ্রুপ অফ কোম্পানিজগুলো ঋণ নিয়েছে এবং তাদের খেলাপি ঋণের পরিমাণ হাজার হাজার কোটি টাকা। আর জনতা ব্যাংকের কথা যদি বলি, জনতা ব্যাংক এই পর্যন্ত, গত মার্চ পর্যন্ত ঋণ বিতরণ করেছে 94,000 কোটি টাকা। আর সেখান থেকে আদায় হয়েছে, আমি একটু তথ্যটি দেখে নিই, দুঃখিত প্রিয় দর্শক, হ্যাঁ, 94,000 কোটি টাকা বিতরণকৃত ঋণ। আর তার মধ্যে আদায় হয়েছে খুব সম্ভবত 77,000 কোটি টাকা, অর্থাৎ 74% টাকা খেলাপি ঋণ হয়ে গিয়েছে। তাদের বিতরণকৃত ঋণ 74% খেলাপি ঋণে পরিণত হয়েছে। আর এই ঋণগুলো বেশিরভাগই নিয়েছে এই 8টি গ্রুপ অফ কোম্পানিজ বা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ। আর সেই গ্রুপগুলো হলো বেক্সিমকো, শেখ হাসিনার বেসরকারি বিনিয়োগ এবং ইনভেস্টমেন্টের যিনি চিফ ছিলেন, উপদেষ্টা ছিলেন, বেসরকারি বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, যিনি এখন কারাগারে ঘানি টানছেন, তার কোম্পানি বেক্সিমকো গ্রুপ, সেটি সবচাইতে বড় খেলাপি। এই সোনালী ব্যাংকের টাকার বেশিরভাগটি বেক্সিমকো গ্রুপের নেয়া। আর তার টাকার পরিমাণ বেক্সিমকো গ্রুপের এখন পর্যন্ত যতটুকু জানা যাচ্ছে, সেখানে $22,000 কোটি টাকা অনাদায়ী, অর্থাৎ খেলাপি হয়েছে 22,000 কোটি টাকা। আচ্ছা, তো
তো বাকি গ্রুপগুলোর কথা বলছিলাম, বেক্সিমকো দিয়ে শুরু করেছিলাম। বেক্সিমকো গ্রুপ, ওরিয়ন গ্রুপ, থার্মেক্স গ্রুপ, ক্রিসেন্ট গ্রুপ, এস আলম, বসুন্ধরা, বিসমিল্লা এবং রানকা, এই 8টি গ্রুপ যাকে আমার দেশ হেডলাইনে লুটেরা বলেছে, তারা বাংলাদেশের জনগণের টাকা লুট করেছে। তো আমরা একটু দেখে নিচ্ছি কোন গ্রুপের কাছে কত টাকা আছে। আচ্ছা, বেক্সিমকোর কথা শুরুতেই বলেছিলাম, 22,000 কোটি টাকা তাদের খেলাপি ঋণ, শুধু জনতা ব্যাংক থেকে, বাকি ব্যাংকের কথা আমরা জানি না। আচ্ছা, তো এখন যেটি দেখা যাচ্ছে, এস আলম গ্রুপ দেশের শীর্ষ আরেকটি ব্যবসা প্রতিষ্ঠানই বলতে হবে আমাদের, যদিও এগুলো মাফিয়া অর্গানাইজেশন। এস আলম গ্রুপের কাছে আছে 11,000 কোটি টাকা খেলাপি ঋণ। ওরিয়ন গ্রুপ নিয়েছে 2,700 কোটি টাকা, সেটিও খেলাপি। চামড়া খাতের আলোচিত ক্রিসেন্ট গ্রুপ 3,051 কোটি টাকা খেলাপি। রানকা গ্রুপ নিয়েছে 1,700 কোটি টাকা খেলাপি ঋণ। বসুন্ধরা গ্রুপের আছে 1,029 কোটি টাকা খেলাপি ঋণ। থার্মেক্স গ্রুপের আছে 2,117 কোটি টাকা এবং বিসমিল্লা গ্রুপের 598 কোটি টাকা। আর এই টাকাগুলো সব খেলাপি ঋণ হয়েছে এবং আওয়ামী আমলে, বিশেষভাবে এই আবুল বারাকাতের চেয়ারম্যানশিপ যখন চলছিল তখন তার আনুকূল্যে তিনি অনুমোদন দিয়েছেন এই ঋণগুলো নেবার জন্য, এবং এই ঋণগুলো যথাযথ শর্ত পূরণ করে এই কোম্পানিগুলো নিতে পারেনি। তাদের প্রকৃত অবস্থা, তাদের যে তারল্য সিচুয়েশন, যেটাকে আমরা লিকুইডিটি বলি, সেগুলো বিবেচনা নেওয়া হয়নি। এই প্রতিষ্ঠানগুলো ঋণ পাওয়ার জন্য কতটা ঝুঁকিপূর্ণ, তারা এলিজিবল কিনা, সেগুলো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া মোটেই দেখা হয়নি। সব নিয়মকানুন ভেঙে আবুল বারাকাতকে কনভিন্স করে তারা এই ঋণগুলো নিয়েছে, 8টি শীর্ষ প্রতিষ্ঠান। এর বাইরেও অ্যাননটেক্স নামে একটি কোম্পানির কথা শোনা যাচ্ছে, তারা নিয়েছে 297 কোটি টাকা। যেই বিষয়ে অধ্যাপক বারাকাত বেশি বিতর্কিত, অ্যাননটেক্স নামক একটি টেক্সটাইল কোম্পানিকে 297 কোটি টাকা ঋণ নেওয়ার ব্যবস্থা করে দেওয়া হয়েছে, এবং সেই টাকাটি তারা যেই কোলেটারাল দেখিয়েছে, অর্থাৎ কিসের বিপরীতে তারা ঋণ নিচ্ছে, কিছু সম্পত্তি দেখিয়েছে, তারা রিয়েল এস্টেট দেখিয়েছে, কিছু জমি দেখিয়েছে, ল্যান্ড, আর সেগুলো অতি মূল্যায়ন করা হয়েছে। অর্থাৎ যেই সম্পত্তির দাম 1 কোটি টাকা, সেটি 100 কোটি দেখানো হয়েছে। ঠিক এভাবে অতি মূল্যায়িত দাম দেখিয়ে তাদের কিছু জায়গা কোলেটারাল রেখে এই 297 কোটি টাকা নিয়েছে, এবং এখন আশঙ্কা করা হচ্ছে যে এই টাকাটি ভাগ বাটোয়ারা হয়েছে। অ্যাননটেক্স পুরোই নেয়নি, অধ্যাপক বারাকাতের পকেটেও কিছু ঢুকেছে, আরও অনেকের পকেটে ঢুকেছে, শীর্ষস্থানীয় জনতা ব্যাংকের কর্মকর্তাদের পকেটে ঢুকেছে অনেক টাকা। তো এবছর 20 ফেব্রুয়ারি 2025 দুদকের একজন উপপরিচালক অধ্যাপক বারাকাতের বিরুদ্ধে মামলা করেন, আর সেই মামলায় 20 ফেব্রুয়ারির পর থেকে তদন্ত কার্যক্রম চালু থাকে, এবং তদন্তের ভিত্তিতে এলিমেন্টস পাওয়া গিয়েছে। সেই জন্যে 10 তারিখ রাতে গোয়েন্দা পুলিশের একটি দল অধ্যাপক বারাকাতকে তার ঢাকার বাসভবন থেকে গ্রেপ্তার করে। আর এই জন্যে অধ্যাপক বারাকাতকে কেন গ্রেপ্তার করা হলো, মানচিত্রের পান্না একটি ভিডিও ফেলে ফেলেছে, একটি কন্টেন্ট বানিয়ে ফেলেছে, আর তার কন্টেন্টে, যেটি আমি আগেই বলছিলাম, থাম্বনেইলে ছিল ডক্টর বারাকাতের অপরাধ কি, মুক্তিযোদ্ধা নাকি সত্যি দুর্নীতিবাজ। তো আমি থাম্বনেইলের এই বাক্যটি পড়ে একটু বিভ্রান্ত হলাম, তিনি কি মুক্তিযোদ্ধা নাকি সত্যি দুর্নীতিবাজ। আমার যদি বাংলা বুঝতে কষ্ট না হয়, প্রিয় দর্শক আপনাদেরও যদি কষ্ট না হয়, এখানে বলা হচ্ছে তিনি কি মুক্তিযোদ্ধা নাকি দুর্নীতিবাজ। তো এইটি মিন করছে যে কেউ মুক্তিযোদ্ধা হলে সে দুর্নীতিবাজ হতে পারবে না, ঠিক এইটি মিন করছে। আর তিনি এইটিকেই বানিয়েছেন হেডলাইন, আর সেই জন্যে আমার কাছে মনে হয়েছে আমি একটু ভিতরে ঢুকে দেখি এটি কেমন বাংলা, তিনি কি মুক্তিযোদ্ধা নাকি সত্যি দুর্নীতিবাজ। তাহলে কেউ মুক্তিযোদ্ধা হলে আর সত্যি দুর্নীতিবাজ হতে পারবে না, বা কেউ সত্যি দুর্নীতিবাজ হলে মুক্তিযোদ্ধা হতে পারবে না। পান্না বিষয়টি এইভাবে উপস্থাপন করবার চেষ্টা করেছে, সো আমার কাছে বেশ ইন্টারেস্টিং মনে হয়েছে। আর যারা তার চ্যানেলে কখনো ঢু মারেন, মারতে বাধ্য হন কখনো কখনো এইসব উদ্ভট থাম্বনেইলের জন্য, তারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন তিলকে তাল করা হচ্ছে সব সময়। পান্না তিলকে তাল করে
একটি অনাকর্ষণীয় ইনসিগনিফিকেন্ট বিষয়কে তাৎপর্যপূর্ণ দেখিয়ে থাম্বনেইল বানিয়ে ভিউ কামাবার বিজনেস করছে, বহুদিন থেকে চলছে এটি। তো বেশিরভাগ কন্টেন্টে কোনো সারবত্তা পাবেন না, বাস্তবতার সঙ্গে কোনো মিল নেই, বাস্তবতা বিবর্জিত, মন গড়া, অসৎ উদ্দেশ্য প্রণোদিত বেশিরভাগ। এবং বেশিরভাগ এই অর্কেস্ট্রেটেড ক্যাম্পেইনগুলো চালানো হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে এবং বিশেষভাবে সরকারের প্রধান উপদেষ্টার বিরুদ্ধে। কোনো কারণে পান্নার হয়তো অধ্যাপক ইউনূসের চেহারাটি পছন্দ না, তাই যতভাবে এই ভদ্রলোককে ছোট করা যায়, যতভাবে তার বদনাম করা যায়, সেই চেষ্টা দিন রাত পান্না করেই চলেছে। তো এই ভিডিওতে পান্না কিছু উদ্ভট যুক্তি উপস্থাপন করেছেন। তিনি বারাকাতের পক্ষে সাফাই গাইতে গিয়ে বলছেন তিনি মুক্তিযোদ্ধা, এটি কি তার অপরাধ? অর্থাৎ মুক্তিযোদ্ধা হওয়ার কারণে এই অপরাধে তাকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। একবার ভেবে দেখুন কি পরিমাণ উস্কানিমূলক একটি কথা এটি। তিনি মুক্তিযোদ্ধা, এটি তার অপরাধ, পান্না বলছেন। তারপর তিনি বলছেন তিনি মৌলবাদী অর্থনীতি বিষয়ে বই লিখেছেন, এটি কি তার অপরাধ? আচ্ছা, তিনি ইসলামী সন্ত্রাসবাদ নিয়ে বই লিখেছেন, এটি কি তার অপরাধ? বাংলাদেশ থেকে হিন্দু সম্প্রদায় কেন দেশ ছাড়তে বাধ্য হচ্ছে, এই বিষয়ে তিনি একটি বই লিখেছেন, এটি কি তার অপরাধ? তো এইসব অপরাধে দুদক কি কাউকে গ্রেপ্তার করতে পারে? প্রিয় দর্শক, দুদকের এরিয়ার মধ্যে পড়ে এগুলো একটিও। বাট পান্না বয়ান হাজির করেছে, তাকে বয়ান হাজির করতেই হবে, সো সে করেছে, চেষ্টা করেছে, এই জন্য তাকে ধন্যবাদ দিতে হবে। চেষ্টা করেছে, চেষ্টার কোনো ত্রুটি করেনি। সরকারকে বিতর্কিত করবার জন্যে সরকার মানবাধিকার লঙ্ঘন করছে অধ্যাপক বারাকাতের এবং আরো অনেকের। এবং তিনি বলেছেন 5 আগস্ট পরবর্তী সময়ে মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলেছে যারা, তারা গ্রেপ্তার হয়েছে, তাদের বিরুদ্ধে মামলা হচ্ছে। বিষয়টিকে আসলে তাই? মুক্তিযুদ্ধের পক্ষে কথা বললেই গ্রেপ্তার, কথা বললেই মামলা? হাউ ফানি। বাট তাকে ভিউ কামাতে হবে, উদ্দেশ্য একটি। তাই এসব উদ্ভট কথাবার্তা, এইসব অগ্রহণযোগ্য যুক্তি, বস্তা পচা সব লজিক এই দাঁড় করাচ্ছে পান্না। আচ্ছা, পান্না বলছেন দুর্নীতি দমন সংস্থা ন্যাক্কারজনক অবস্থানে থেকে সরকারের তল্পি বাহক হিসেবে কাজ করছে। আচ্ছা, এবং পান্না কিছু প্রশ্ন উত্থাপন করেছেন, তাকে আদালতের অনুমতি ছাড়া, ওয়ারেন্ট ছাড়া কেন গ্রেপ্তার করা হলো, এখানে আইনের লঙ্ঘন হয়েছে কিনা। পান্নার সবচাইতে বড় সমস্যা হলো পান্না হোমওয়ার্ক করেন না, এমনি কন্টেন্ট বানিয়ে বসেন। আমরা সেটি আগেও দেখেছি। অধ্যাপক ইউনূসের লন্ডন সফরকে কেন্দ্র করে পান্না তড়িঘড়ি করে হোমওয়ার্ক ছাড়া পান্না মাসুদ কামাল মানচিত্র কথা এবং অন্য মঞ্চ খ্যাত তথাকথিত সিনিয়র সাংঘাতিক মাসুদ কামালও তড়িঘড়ি করে ভিডিও বানিয়ে ফেলেছিলেন। অধ্যাপক ইউনূসকে অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে না, মন গড়া অ্যাওয়ার্ড, তাকে দেওয়ার কোনো প্ল্যান হয়নি, যুক্তরাজ্য থেকে তিনি কোনো অ্যাওয়ার্ড পাবেন না, তাকে দেয়া হবে না, কেন এইসব প্রচার করা হচ্ছে। তো তারা অপেক্ষা করতে পারেননি 1-2 দিনের জন্য যে দেখি তিনি যুক্তরাজ্যে গিয়ে অ্যাওয়ার্ড পান কিনা। তো সেই অ্যাওয়ার্ডটি ছিল বিশেষ ক্যাটাগরির একটি অ্যাওয়ার্ড, তাই সেটি তাদের ওয়েবসাইটে ছিল না। চার্লস ফাউন্ডেশনের, কিং চার্লস ফাউন্ডেশন যে ওয়েবসাইট, সেখানে অধ্যাপক ইউনূসকে যে অ্যাওয়ার্ডটি দেওয়া হবে সেটি উল্লেখ ছিল না। এই জন্য পান্না তড়িঘড়ি করে ভিডিও বানিয়ে ফেলেছিলেন এবং মারাত্মক, আমি বলবো এটি অত্যন্ত গুরুতর একটি অভিযোগ উত্থাপন করেছিলেন যে বানোয়াট এইসব কথা, এগুলো ঠিক নেই। অধ্যাপক ইউনূসকে গ্লোরিফাই করবার জন্য, মহিমান্বিত করবার জন্য অকারণে তার অ্যাওয়ার্ড গল্পটি ফাঁদা হয়েছে। তো পরবর্তীতে তার থোতা ফোতা হয়েছে, তিনি অ্যাওয়ার্ড পেয়েছেন। তো পান্না সবসময় তাই করছে, হোমওয়ার্ক নেই। তাই পান্না এখানে ওয়ারেন্টের কথা বলছে, আদালতের আদেশের কথা বলছে, অনুমতির কথা। এই বিষয়গুলো দুদকের মামলায়, যেই মামলায় তিনি গ্রেপ্তার করেছেন, ঋণ জালিয়াতি এবং অর্থ আত্মসাৎ, এই বিষয়গুলো প্রযোজ্য নয়। দুদক তদন্ত করেছে গত মার্চ থেকে এবং সেই তদন্ত সাপেক্ষে তাদের কাছে গ্রহণযোগ্যভাবে এটি প্রতীয়মান হয়েছে, প্রমাণযোগ্যভাবে যে তিনি অপরাধ করেছেন, তার সংশ্লিষ্টতা আছে, ঋণ জালিয়াতিতে, অর্থ আত্মসাতে, তাকে গ্রেপ্তার করা যায়। সো তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং ডিউ প্রসেস মেনটেন করে আদালতে হাজির করা হয়েছে যথাসময়ে। আদালত তাকে জামিন না দিয়ে কারাগারে পাঠাবার নির্দেশ দিয়েছেন। তো এই বিষয়গুলো সব আইন মেনে হয়েছে, কিন্তু পান্নাকে প্রমাণ করতে হবে এখানে সরকার বেআইনি কাজ করছে আর একজন মুক্তিযোদ্ধাকে লাঞ্ছিত করছে সরকার, কারণ তিনি মুক্তিযোদ্ধা। সরকার মুক্তিযোদ্ধাদের সহ্য করতে পারেন না। আজ পর্যন্ত দেখলাম না এই পান্না বা পান্ডা কোনোদিন বলেছে অধ্যাপক ইউনূসের মুক্তিযুদ্ধে কি ভূমিকা। হয় পান্না জানেন না, না হলে পান্না
সেটি প্রচার করতে চান না। কোনো মিডিয়াকে আমি দেখছি না অধ্যাপক ইউনূসের মুক্তিযুদ্ধে কোনো অবদান আছে কিনা, কেউ এটি নিয়ে কথা বলেনি। তিনি সেখানে সিটিজেন কমিটি করেছিলেন সেই ৭১-এর উত্তাল দিনগুলোতে। যুক্তরাষ্ট্র থেকে তিনি সিটিজেন কমিটি করেছিলেন। তিনি ন্যাশভিল থেকে, যেখানে তিনি থাকতেন তখন, ন্যাশভিল সিটি টেনেসি অঙ্গরাজ্যের, সেখান থেকে একটি নিউজ লেটার বের করেছিলেন। তিনি স্টেট টু স্টেট ঘুরে বেরিয়েছেন, আমেরিকার গণমাধ্যমে গিয়েছেন, টেলিভিশন সেন্টারগুলোতে গিয়েছেন, নিউজ মিডিয়ার কাছে গিয়েছেন, সেখানে বাংলাদেশ সম্পর্কে তথ্য দিয়েছেন, প্রেস রিলিজ তৈরি করে নিয়ে গিয়েছেন বাংলাদেশের পক্ষে বয়ান তৈরি করবার জন্য। তো এই কাজগুলো অধ্যাপক ইউনূস মুক্তিযুদ্ধের পক্ষে করছেন। তিনি প্রচার বিমুখ মানুষ, তাই তার প্রেস উইং এগুলো কখনো বলছে না। আমার ধারণা তিনি নিষেধ করেছেন বলবার জন্য। না হলে এই তথ্যগুলো মানুষ জানে না, অনেকেই জানেন না মুক্তিযুদ্ধে তার ভূমিকা। সে পান্না যেহেতু নিজেকে সাংবাদিক দাবি করে, যদিও তার সাংবাদিক হবার কোনো যোগ্যতা আছে বলে আমি মনে করি না, বাংলাও জানে না ভালো করে, ভুল ভাল বাংলা বলছে। আজকেও এই ভিডিও যেটি নিয়ে কথা বলছি সেখানে বলছিল অসুস্থজনিত কারণে, বারাকাত অসুস্থজনিত কারণে তাকে এরকমভাবে গ্রেপ্তার করা ঠিক হয়নি। অসুস্থজনিত কারণ তার বাংলা। তো এই হলো তার অবস্থা। এর আগের একটি ভিডিওতে বলছিল যে সেখানে অধ্যাপক কলিমুল্লাহকে নিয়ে এসেছিল, সেখানে বলছিল এইভাবে বিভিন্ন পয়েন্ট অ্যারাইজ করা হয়। পয়েন্ট কখনো অ্যারাইজ করা হয় না, রেইজ করা হয়। তো পান্নার এই বিষয়গুলো জানা নেই। বাংলা এবং ইংরেজি দুই ভাষাই প্রচন্ড রকমের দুর্বল এই পান্না। অর্ধশিক্ষিত একজন মানুষ, যা মনে আসে যখন যা মন চায় তাই দিয়ে ভিডিও করছে, তাই দিয়ে কন্টেন্ট বানাচ্ছে, জনগণকে বিভ্রান্ত করছে, ডিসইনফরমেশন দিচ্ছে সারাক্ষণ। তো এই কাজই সে করছে। এবং এক পর্যায়ে এই ভিডিওতে সরকার কতটা স্বৈরাচারী এটি প্রমাণ করবার জন্য অধ্যাপক কলিমুল্লাহকে আবার টেনে আনলেন। এবং অধ্যাপক কলিমুল্লাহ সাম্প্রতিককালে একটি মামলা হয়েছে তার বিরুদ্ধে। তার বিরুদ্ধে আগে থেকে অসংখ্য মামলা ছিল, প্রিয় দর্শক আপনাদের জানা আছে। কলিমুল্লাহ সাহেব যখন রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ছিলেন একটানা 4 বছর, সেই সময়টিতে কলিমুল্লাহ কি পরিমাণ দুর্নীতি করেছেন, অর্থ আত্মসাৎ করেছেন, অনিয়ম করেছেন। সেখানে বিভিন্ন স্থাপনার, বিভিন্ন বিল্ডিংয়ের স্ট্রাকচারের নকশা বদল করে ফেলেছেন দুর্নীতি করবার স্বার্থে। রাত 3:30টায় ক্লাস নিয়েছিলেন একবার ছাত্রদের, ক্লাস নিচ্ছিলেন না, চাপের মুখে শেষে রাত 3:30টায় ক্লাস নিয়েছিলেন। সেটার পক্ষে আবার তিনি সাফাই গাইছিলেন যে তিনি অনেক ব্যস্ত থাকেন ঢাকায় লিয়াজে অফিসে, তিনি সেখানে বুনিয়াদি কোর্স চালান, তাই রাত 3:30টায় তাকে ক্লাস নিতে হয়েছে। সারা দেশের মানুষ হেসেছে তার পাগলামি দেখে। সো তার পাগলামি, তার দুর্নীতি, তার অনিয়ম সারা দেশের মানুষের জানা আছে। এবং জানিপপ নামক সেই ইলেকশন মনিটরিং একটি পর্যবেক্ষণ পরিষদ বানিয়ে বা পর্ষদ বানিয়ে সেখানে কি করেছেন তিনি, 2018 ভোট, বাংলাদেশের স্থানীয় সরকার নির্বাচন, আরো অন্যান্য ভোটে তিনি যেভাবে সাফাই গিয়েছেন সেই নির্লজ্জ সেই তথাকথিত ভোটিং সিস্টেমে, তিনি বলেছিলেন ভোট ঠিকঠাক হয়েছে, কোনো সমস্যা হয়নি। তিনি সেই বয়ান তৈরি করেছিলেন হাসিনার পক্ষে। এরকম মিথ্যেবাদী একজন নির্লজ্জ লোক, তার পক্ষে সাফাই গাইছিল পান্না। এই ভিডিও তো তাকে অপ্রাসঙ্গিকভাবে নিয়ে এসেছে। কেন তার বিরুদ্ধে মামলা হয়েছে? কেন মামলা হবে না? যদি তিনি দুর্নীতি করে থাকেন, তিনি যদি ভিসি হন, তার বিরুদ্ধে মামলা হতে পারবে না? বারাকাত সাহেব মুক্তিযোদ্ধা ছিলেন, ফাইন, উই অ্যাপ্রিসিয়েট দ্যাট, ওই অংশটুকু প্রশংসা করবার যোগ্য। বাট পরবর্তীতে যদি অপরাধ করেন, দুর্নীতি করেন, অর্থ আত্মসাৎ করেন, ঋণ জালিয়াতি করেন, তার বিরুদ্ধে মামলা হতে পারবে না। সো এই পান্না কি বোঝাতে চায়? আর আমি বলবো অন্তর্বর্তীকালীন সরকারের প্রেস উইং অত্যন্ত খারাপ কাজ করছে, বাজে কাজ করছে। এই পান্নাকে তাদের জিজ্ঞাসাবাদের আওতায় আনা উচিত। সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে এই পান্নার এই অপসাংবাদিকতার জন্য, এই ইয়েলো জার্নালিজমের জন্য। ইয়েলো জার্নালিজম কথাটি যথেষ্ট না তার এই অপকর্মকে বোঝাবার জন্য। সো অনেকবার বলেছি তার বিরুদ্ধে অ্যাকশনের জন্য, সরকার অ্যাকশন নিচ্ছে না। এই পান্না অবশ্য বলছে যে কথা বললেই গ্রেপ্তার করা হয়। সো পান্নার মিথ্যাচারিতা এখানেই প্রমাণ হয়। পান্না এসব নোংরামি করছে, তাকে সে কিন্তু গ্রেপ্তার হয়নি। গ্রেপ্তার করা দরকার ছিল তাকে, বাট সরকার গ্রেপ্তার করেনি। হতে পারে ইউনিট সরকার তাকে পাত্তাই দিচ্ছে না, এটিও ঠিক না। পান্না তো একজন মানুষ, আফটার অল সাংবাদিক হিসাবে খারাপ হতে পারে, তাই তাকে এতটা পাত্তা না দেবার আছে কি? তার বিষয়টি একটু আমলে নেওয়া দরকার এই সরকারের, আমি মনে করি। ধন্যবাদ দর্শক, ভালো থাকবেন।